ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো সোনারগড় রাজ্যের ছোট রাজপুত্র বিক্রমাদিত্যের গল্প। রাজার 3 পুত্রের মধ্যে বিক্রম ছিল সবার ছোট। বিক্রম বয়সে ছোট হলেও বাকি 2 রাজপুত্রের থেকে সে ছিল বেশি সাহসী, বলবান এবং দৃঢ়চেতা। ওই দেখো ছোট্ট বন্ধুরা, বিক্রম তার পিতার সঙ্গে কথা বলতে ব্যস্ত। চলো তো গিয়ে শুনি ওরা কি কথা বলছে। কিন্তু পিতা, এইভাবে আর কতদিন? আর কত লোক নিখোঁজ হওয়ার পরে আমরা এর বিরুদ্ধে পদক্ষেপ নেব? পদক্ষেপ নেব? কিন্তু সেটা কিভাবে বিক্রম? তুমি তো জানো, যখনই কাউকে পাঠাচ্ছি তখনই সে নিখোঁজ হয়ে যাচ্ছে। ওদিকে আমার ভাইয়ের আজ 3 বছর হয়ে গেল, কোনো খোঁজ নেই। রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিলাম। যে আমার ভাইয়ের খোঁজ নিয়ে আসতে পারবে তাকে আমি 5000 স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু তাও কেউ গেল না। কেন যাবে পিতা? প্রাণ তো সবার কাছেই প্রিয়। কেন 2 পয়সার লোভে ওই বিপদপুরীতে যাবে, যখন দেখছে আগে যতজন লোভ করে গেছে তারা কেউ আর বেঁচে ফেরেনি? কে জানে তাদের সঙ্গে কি ঘটেছে। আমার সেনাপতির ওপর বড় আস্থা ছিল বিক্রম। ভেবেছিলাম এবারে সেনাপতি যখন যাচ্ছে তখন নিশ্চয়ই কিছু একটা খবর নিয়ে ফিরবে। কিন্তু দেখো, আজ 15 দিন হয়ে গেল, সেনাপতির কোনো খবর নেই। বুঝতে পারছি সেও আর কোনোদিন ফিরে আসবে না। পিতা, এবার আমিই যাব সেই বিপদপুরীতে। হ্যাঁ, কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? না পিতা, বরং এতদিন পর আমার মাথা ঠিক হয়েছে। আমি এটাই বুঝতে পারছি না, কেন বারবার আমরা অন্যদের প্রাণ ঝুঁকিতে ফেলছি, যখন এই রাজ্যের 3 রাজপুত্র রয়েছে। 3 রাজপুত্র বলা ভুল হলো বিক্রম। বাকি 2 রাজপুত্র যে যাবে না সে কথা তারা আগেই আমাকে জানিয়েছে। ঠিক আছে, তাহলে আমিই যাব। আমার কোনো ভয় নেই, প্রাণ গেলে যাবে, কিন্তু এই রহস্য উন্মোচন আমিই করব। ঠিক আছে, কিন্তু শোনো, তুমি একা যাবে না। 5বার যে দূত গিয়েছিল, যে মাঝ রাস্তায় বালির ঝড় দেখে ভয় পেয়ে ফিরে এসেছিল, তাকেই আমি পাঠাবো তোমার সঙ্গে। ঠিক আছে পিতা, আমার যাত্রার ব্যবস্থা করো। আমি কালই রওনা দেব। কি দূত, তোমার কি ভয় করছে? দেখুন হুজুর, সত্যি বলতে ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। কিন্তু রাজার আদেশ কি আর অমান্য করা যায় বলুন তো? আরে ভয় নেই, ভয় নেই, আমি তো আছি, কিচ্ছু হবে না তোমার। আচ্ছা দূত, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? হুজুর, আমার গণনা তো এই দিকেই বলছে। কি জানি সামনে কি বিপদ অপেক্ষা করে আছে। শোনো, আমার মনে হয় আজকের রাতটা এই জঙ্গলেই বিশ্রাম নেওয়া ভালো। কাল সকাল হলে বাকিটা পথ যাওয়া যাবে। ঠিক আছে হুজুর, আমি তাহলে এখানেই তাঁবু খাটানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই করো। দূত, এদিকে এসো তো। দেখো দেখো, এখানে কি সুন্দর একটা ঝিল রয়েছে। আহা, কি সুন্দর টলটলে জল। এসো, আমরা দুজনেই এখানে হাত মুখ ধুয়ে আমাদের ক্লান্তি দূর করি। ও বাবা, বাঁচাও, বাঁচাও। দূত, দূত, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হুজুর, আমি ঠিক আছি। কিন্তু কি হলো ব্যাপারটা? জলে হাত দিতেই এরকম ঝটকা লাগলো কেন? হুজুর, আমার মনে হয় এই জল সাধারণ জল নয়, মন্ত্রপুত কোনো জাদু জল। কিন্তু এই গভীর জঙ্গলে জাদু জল কোত্থেকে আসবে? আর কেই বা করবে এই জাদু? ঠিক আছে, তুমি তাঁবু লাগাও, আমি বরং জল থেকে কয়েকটা পদ্ম তুলে আনার ব্যবস্থা করি। তারপর মহাদেবকে পুজো করে আমি মুখে খাবার দেব। কিন্তু ওই অত দূরের পদ্ম আপনি পাবেন কি করে হুজুর?
আবার তো ঝটকা লাগবে। আরে না না, চিন্তা করো না। ওই যে দেখো, ওখানে কিছু শুকনো গাছের ডাল পড়ে আছে, ওগুলো দিয়েই একটা ব্যবস্থা করব। এই দেখো কি সুন্দর পদ্ম, এবার পুজো করব। পদ্ম নিবি? পদ্ম? দেখ তোর পদ্মকে কিরকম ধ্বংস করে দি। কি হলো? এ কি, এই রাক্ষসী কোথা থেকে এলো? আর শুধু পদ্মটাই বা পুড়িয়ে দিল কেন? না, এই বিষয়টা থেকে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। হুজুর, হুজুর আমার ভয় করছে হুজুর, চলুন ফিরে যাই। না না দূত, ফিরে তো যাবই না, উল্টে আমি এখন আরো একটা পদ্ম তুলব। চলো এবার তাড়াতাড়ি গিয়ে মহাদেবের পুজোটা সেরে ফেলি। তুই আবার পদ্ম তুলেছিস? দেখ দেখ এবার আমি কি করি। শয়তান রাক্ষসী, আমার পুজোয় বাধা দিলি, এবার আমি আমার তলোয়ার দিয়ে তোর মাথা কেটে দেব। তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি হলাম মায়া রাক্ষসী। হ্যাঁ, মায়া রাক্ষসী আবার কি হয় হুজুর? আমি ঠিক জানি না, কিন্তু এবার জেনে যাব। হুজুর আমি বলি কি, এবারের মতন ফিরে চলুন। ওই মায়া রাক্ষসীর সঙ্গে ঝামেলা করা উচিত হবে না, ওর অনেক ক্ষমতা। দেখছেন না কিরকম মুখ দিয়ে আগুন বের করে পদ্মগুলো দুবার পুড়িয়ে দিল। ক্ষমতা না তো ছাই, ক্ষমতা থাকলে শুধু পদ্ম পোড়াতো কেন? দুটো মানুষকে কেন ছেড়ে দিল? কারণ ওর ক্ষমতা ওইটুকুই, পদ্ম পোড়ানো অব্দি সীমাবদ্ধ, এর বেশি ওর কোনো ক্ষমতা নেই। কাল সকালে জঙ্গল পার করার পরেই আমি পুরো ঘটনাটা বুঝতে পারব। চলো এবার তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি। হুজুর আবার সেই পদ্ম? হ্যাঁ, কিন্তু এইবার পদ্মটা আর কোনো কাজে ব্যবহার করব না, শুধু এইভাবে নিজের সঙ্গে নিয়ে যাব। দেখি রাস্তায় আবার সেই রাক্ষসীর দেখা পাই কিনা। যথা আজ্ঞা হুজুর। ওই দেখুন হুজুর, ওই যে ওই হলো সেই রাজ্য। আমরা আমাদের লক্ষ্যের খুব কাছে, তার মানে বিপদ আরো বাড়বে, তাই খুব সাবধানে থেকো দূত। কি দেখছি আমি? এরা তো আমাদের রাজ্যেরই দূত। হ্যাঁ হুজুর, এরাই আগে এসেছিল, যারা আর কখনো ফিরে যায়নি। কিন্তু ওই দূরে যারা মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে, তারা কারা? তারা হয়তো এই রাজ্যের প্রজা। হ্যাঁ ঠিক বলেছেন হুজুর, হতেই পারে তারা এই রাজ্যের সাধারণ প্রজা। কারণ আমরা এতটা পথ এলাম, অথচ একজনও প্রজাকে দেখলাম না। তার মানে ওই রাক্ষসী কোনো মায়া বলে এই রাজ্যের প্রজাদের এরকম পাথরের মূর্তি করে রেখেছে। না জানি প্রাসাদের ভিতরে কি দৃশ্য দেখব। চলো এবার আমরা ভেতরে যাই। না হুজুর,
আমায় ক্ষমা করুন, খুব ভয় লাগছে। আমি এরপর আর আপনার সঙ্গে যাব না। যদি এই প্রাসাদের ভেতরে পা রাখলে আমিও পাথরের মূর্তি হয়ে যাই হুজুর। আরে কোনো ভয় নেই তো, আমি তো আছি। আমি ঠিক তোমায় উদ্ধার করব। হুজুর, হুজুর, এ আমার কি হলো হুজুর? আমি তো পাথর হয়ে গেলাম। দূত, তুমি শান্ত হও, চিন্তা করো না। আমি ঠিক তোমাকে এবং বাকি সকলকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাব। আমাকে শুধু একটু ভাবতে দাও। কিন্তু ব্যাপারটা কি হলো? তুমি পাথর হয়ে গেলে, অথচ আমি পাথর হলাম না কেন? সেটাই তো হুজুর, আপনি আর আমি তো একই সাথে পা রাখলাম, তাহলে আমি পাথরের মূর্তি হয়ে গেলাম কেন? পদ্ম, দূত পদ্ম। আমার হাতে পদ্ম ছিল, তোমার হাতে ছিল না। এই পদ্মর ক্ষমতাতেই আমি পাথর হইনি। আর এই জন্যই যতবার আগে আমি পদ্ম তুলেছি, ওই রাক্ষসী ততবার সেই পদ্মটাকে ধ্বংস করেছে। ওই রাক্ষসী চায়নি পদ্ম কখনো আমার হাতে থাকুক। তুমি চিন্তা করো না, আমি প্রাসাদের ভেতর থেকে ঘুরে আসছি। ওখানে নিশ্চয়ই এই পাথরের মূর্তি থেকে পুনরায় মানুষ রূপে ফিরে আসার কোনো উপায় আমি পাবো, নিশ্চয়ই পাবো। সেনাপতি মশাই, আপনিও এরকম মূর্তি হয়ে গেছেন? আপনি চিন্তা করবেন না সেনাপতি মশাই, আমি সকলকে উদ্ধার করে তারপরেই ফিরব। আপনি কে? আমি এই রাজ্যের রাজা। মানে মানে তুমি আমার নিজের কাকা? এ কি অবস্থা হয়েছে তোমার কাকা? তোমাকে তো চেনাই যাচ্ছে না। তুমি কে? আমি বিক্রম, সোনারগড় রাজ্যের রাজা। তোমার নিজের ছোট ভাইয়ের ছোট ছেলে আমি বিক্রম কাকা। আমাকে চিনতে পারছো না? বিক্রম, তুমি? আজ কত বছর পর তোমায় দেখছি বাবা। বয়স হয়েছে, দৃষ্টি কমজোর হয়েছে, কিভাবে চিনি বলো তো? কিন্তু তুমি এই বিপদপুরীতে কি করছো? কেন এসেছো তুমি? পালিয়ে যাও, পালিয়ে যাও। এখনো সেই রাক্ষসী ফিরে আসেনি, ওর আসার সময় হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি পালাও। কাকা, শান্ত হও। কি বলছো তুমি? আজ 3 বছর ধরে তোমার কোনো খোঁজ নেই জানো? পিতা কত চিন্তিত। পিতা তোমার খোঁজে যত লোক পাঠিয়েছে তারা সকলে নিখোঁজ হয়েছে, কেউ আর ফিরে আসেনি। তাই এবারে খোঁজ নিতে আমি নিজেই এসেছি কাকা। কিভাবে ফিরবে বাবা? ওই রাক্ষসী তো মায়া বলে আমার সমগ্র রাজ্যটাকে পাথরের দেশ বানিয়ে দিয়েছে। আমার প্রজারা সব পাথর হয়ে গেছে, আর আমাকে অর্ধেক পাথরের বানিয়ে আধমরা করে কষ্ট দিচ্ছে। কিন্তু কেন? সে তোমাকে পুরো পাথর কেন বানায়নি? সে চায় আমার রাজ্যের সিন্ধুকের চাবি, কিন্তু সেই চাবি রয়েছে আমাদের কুলদেবতা রাধাকৃষ্ণের গলার মালা হয়ে। ওই রাক্ষসী তো রাধাকৃষ্ণের মূর্তি ছুঁতে পারবে না, আর তাই গলার মালা থেকে চাবিটা বের করতে পারছে না। ও আমাকে দিয়েই ওই চাবিটা বের করাতে চায়। কিন্তু আমি প্রাণ থাকতে দেবতার গলার মালায় হাত দেব না। তাইও আমাকে অর্ধেক মেরে পাথরের বানিয়ে কষ্ট দিচ্ছে বাবা। আমার এই হাত দুটো পাথরের বানিয়ে দিয়েছে, দেখো, যাতে আমার জল তেষ্টা পেলেও আমি নিজে হাতে জল খেতে না পারি। কিন্তু আমার মুখটা পাথরের বানায়নি, এই মাথাটাও পাথরের বানায়নি। তাই আমার খিদে তেষ্টা সব পায়, কিন্তু
হাত পাথরের বলে আমি খেতে পারি না। এইভাবে আমাকে কষ্ট দিয়ে তিল তিল করে মারতে চায়। ওই রাক্ষসীকে জব্দ করার কোনো উপায় নেই কাকা? নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আমার জানা নেই বাবা। তুমি বললে ওর আসার সময় হয়েছে, তার মানে ও কখন আসে? আমি ঠিক জানি না বাবা, কিন্তু দিনে দুবার আসে আর আমার মুখে একটু জল আর একটু খাবার দিয়ে যায়, যাতে আমি একেবারে মরে না যাই। দাঁড়াও কাকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি একটা পন্থা অবলম্বন করে দেখতে চাই। বিক্রম, এই দেখো, আমি আবার দাঁড়াতে পারছি। বিক্রম, তুমি সত্যিই জাদু জানো। কি করে করলে তুমি এসব? সবই এই পদ্মের কামান। তুমি এখন একটা কাজ করো, তুমি এখন আবার আগের মতো শুয়ে পড়ো, কিন্তু হাতে এই পদ্মটা রাখো। এরপর যেই সেই রাক্ষসী তোমার সামনে আসবে, তুমি ওর গায়ে এই পদ্মটা ছুঁড়ে মারবে, আর আমি এখানে লুকিয়ে থাকব। আমি দেখতে চাই তারপর কি হয়। ঠিক আছে বাবা, তাই হবে। শরীরে প্রাণ আছে, তুই এখনো মরিসনি? আর কত কষ্ট পেলে তারপর মরবি রে বাবা? বল, এখনো সময় আছে। সিন্ধুকের চাবি দিবি নাকি এইভাবেই মরবি? বাঁচাও, বাঁচাও! এ কি করে হলো? এই বিপদপুরীতে অন্য একটা মানুষ কি করে এলো? রাক্ষসী, এবার খুব জব্দ হয়েছিস তুই। এবার বল, ওই পাথরের মূর্তি থেকে পুনরায় মানুষ হয়ে বেঁচে ওঠার উপায় বল। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমাকে এই পাথরের মূর্তি থেকে বার কর। আগে তুই বল কিভাবে এই মানুষগুলো ছাড়া পাবে। না, বলবো না। যদি না বলিস তাহলে তুই এখানে চিরজীবন পচে মরবি। না না, আমায় বাঁচা। আমি বলছি এই পদ্ম প্রত্যেক মানুষের মাথায় ছুঁয়ে দিলে তবে তারা পুনরায় মানুষের শরীর ফিরে পাবে। এই জন্য তুই আমার তোলা পদ্ম বারবার ধ্বংস করে দিচ্ছিলি, তাই না? হ্যাঁ, আমি চাইনি কিছুতেই এই পদ্ম কোনো মানুষের হাতে পড়ুক। তাই আমি মায়া বলে যে রাক্ষসীকে তৈরি করেছিলাম, সেই রাক্ষসীকে আদেশ দিয়েছিলাম, যদি কেউ এই পদ্মে হাত দেয় তাহলে সে যেন সেই পদ্ম ধ্বংস করে দেয়। কিন্তু তুই বুদ্ধি খাটিয়ে এই পদ্মতে হাত দিসনি। আর হাত না দিলে ওই পদ্ম ধ্বংস করার কথা তুই রাক্ষসীকেও বলিস। আর এই জন্যই রাক্ষসী শেষবারের পদ্মটার ধ্বংস করেনি। শোন রাক্ষসী, তোকে আমি মুক্তি দেব, তবে একটাই শর্তে। কি শর্ত? তুই যদি এই রাজ্য ছেড়ে চলে যাস, যদি এই রাজ্যের মায়া ত্যাগ করিস আর যেতে যেতে এই রাজ্যকে আবার শস্য শ্যামলায় ভরিয়ে দিয়ে যাস, তাহলেই আমি তোকে মুক্তি দেব। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি এই রাজ্য ছেড়ে চলে যাব আর কোনোদিন ফিরে আসব না। তারপর বিক্রমের বুদ্ধির জোরে পুরো রাজ্য আবার প্রাণ ফিরে পেল। বিক্রমের পিতা তার ভাইকে নিজের বুকে ফিরে পেল। দুই রাজ্যে বিক্রমের জয়ধ্বনি উঠল। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।